জন্যই। তো আমি আমার আইএলটিএস দেওয়ার অভিজ্ঞতা, প্রিপারেশন নেওয়ার অভিজ্ঞতা এবং হচ্ছে যে গত 4 বছরে বেশ কিছু স্টুডেন্ট পড়িয়েছি, এবং হচ্ছে যে আমরা গত কিছুদিন ধরে বেশ খাটাখাটুনি করে হচ্ছে যে আপনাদের জন্য একটা মানে কিভাবে একটা ইফেক্টিভ প্ল্যাটফর্ম দাঁড় করানো যায় সেটা নিয়ে কাজ করেছি। তো তাই নিয়ে আজকে ওভারঅল সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেকগুলো আলোচনা করব। তো আশা করি সবাই মন দিয়ে শুনবেন। আমার একটু দ্রুত কথা বলার বদভ্যাস আছে। আপনারা যদি কেউ আমার কথা বুঝতে না পারেন, ক্লিয়ার ভাবে শুনতে না পারেন, তাহলে আপনারা চ্যাটে কিংবা আপনাদের মাইক্রোফোন অন করে বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো জি, আসসালামু আলাইকুম শুরু স্যার। করি। আহ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জি স্যার, হ্যাঁ, দ্রুত যেহেতু স্যার আপনি দ্রুত বলতে চাচ্ছেন, আমার মনে হয় স্যার এটাই বেটার, কারণ স্যার যত দ্রুত বলবেন, যদি বেশি তথ্য আমরা পাই সেটা বেটার হয় আর কি। হ্যাঁ, আর আচ্ছা দেখা ঠিক গেছে আছে, যদি ধন্যবাদ। ক্লাসটা লং টাইমের হয় বা দেখা যাচ্ছে তথ্য বল যদি না হয়, তখন দেখা যাচ্ছে ক্লাসটা বোরিং লাগে। আমি জানি না যে অন্যরা সেমই কিনা, মানে আমার সাথে এগ্রি হয় কিনা, আচ্ছা, বাট আমার মতে ধন্যবাদ। এটা স্যার। আমি পাভেল ভাই, ধন্যবাদ আপনার ইয়ের জন্য, মূল্যবান মতামতের জন্য। আমি চেষ্টা করছি, হ্যাঁ, আপনি আপনার ইয়ে করে যা হয় দেখা যাক। আহ, তো শুরু করি। প্রথমেই হচ্ছে যে আইএলটিএস নিয়ে যদি হচ্ছে যে একটু বিগিনিং ভাবে শুরুর দিকে আলোচনা করতে যাই, আপনারা সবাই এগুলো জানেন। তারপরেও বলতে যে হচ্ছে যে আইএলটিএস অর্থাৎ ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, একটা ইংরেজি পরীক্ষা, কেমব্রিজ দ্বারা নিয়ন্ত্রিত। এখানে হচ্ছে যে 0 থেকে 9-এর মধ্যে মার্কিং করা হয়। তো আইএলটিএসটা আসলে আপনার দেওয়া দরকার কিনা, বা আইএলটিএসটা কাদের জন্য দেওয়া দরকার, আহ, সেটা আসলে আগে বিচার করতে হবে। বা আপনি আইএলটিএস ছাড়াও ইংরেজি পরীক্ষা আরো পিটিই আছে, কিংবা টোফেল আছে, কিংবা ওয়াইটিসি আছে, ডুওলিঙ্গো টেস্ট আছে। এগুলো সবগুলোই হচ্ছে যে ইংরেজি পরীক্ষা, কিন্তু আইএলটিএসটা হচ্ছে সব থেকে বেশি গ্রহণযোগ্য এবং সব থেকে বেশি প্রতিষ্ঠান এটা হচ্ছে যে ইয়ে করে থাকে, আপনার রিকগনিশন দিয়ে থাকে। তো আইএলটিএস এর মার্কিংটা হয় হচ্ছে 0 থেকে 9-এর মধ্যে, আগেই বললাম। তো সাধারণত দেখা যায় যে আমাদের দেশে যারা আমরা ইন্টারমিডিয়েট পাশ করেছি, কিংবা হচ্ছে যে ইন্টারমিডিয়েটের পরে আন্ডার গ্রাজুয়েট লেভেল পাশ করেছি, ইংরেজিতে মোটামুটি ইংরেজির সাথে এক্সপোজ, তারা হচ্ছে যে আইএলটিএস পরীক্ষা দিতে বসলে, বা আপনি আমি যে কেউ যদি আইএলটিএস পরীক্ষা দিতে বসে, মোটামুটি লেভেলের একটু ইংরেজি স্মার্টনেস থাকলে সে হচ্ছে যে 5.5 থেকে 6 পেয়ে যায়। কিন্তু আহ যদি হচ্ছে যে আমাদের যেটা সাধারণত সবারই আইএলটিএস এর টার্গেট স্কোর থাকে 6.5-এর উপরে, কোনো ব্যান্ডে 6.5-এর নিচে না, সেটার জন্য একটু ভালো মতো প্রিপারেশনের দরকার আছে। তো আইএলটিএসটা আসলে কেন দিতে হবে, বা আইএলটিএস কেন দিতে হবে? প্রথমত, বিদেশে যাওয়ার আমরা যারা স্বপ্ন দেখি, বা বিদেশে পড়াশোনার যারা স্বপ্ন দেখি, সেই স্বপ্নটা দেখার শুরুটাই করে দেয় হচ্ছে যে আইএলটিএস। অর্থাৎ বিদেশে যাওয়াটা যদি আপনার জন্য একটা স্বর্গরাজ্য হয়, সেই রাজ্যে যাওয়ার দরজাটা খুলে দেয় হচ্ছে যে আইএলটিএসটা, অর্থাৎ চাবিটা হচ্ছে আইএলটিএস। শুধুমাত্র পড়াশোনা না, আপনি যদি বিদেশে জব পারপাসে যেতে চান, কিংবা ওয়ার্কিং পারপাসে যেতে চান, সেক্ষেত্রে আপনার আইএলটিএসটা দরকার হতে পারে। আপনি যদি শুধুমাত্র মাইগ্রেট করতে চান, মানে এক দেশ থেকে আরেক দেশে যেতে চান, সেক্ষেত্রেও অনেক সময় আইএলটিএস এর দরকার হয়। দেখা যাচ্ছে প্রায় 11,000-এর বেশি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান হচ্ছে যে আইএলটিএসটাকে রিকগনাইজ করে থাকে। তবে সাধারণত আমরা যারা আইএলটিএস দিই, তারা হচ্ছে যে স্টুডেন্টরা বেশিরভাগই হচ্ছে যে আহ উচ্চশিক্ষার জন্য, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট কিংবা গ্রাজুয়েট লেভেলে পড়াশোনা করার জন্য হচ্ছে যে একটা প্রতিটা ইউনিভার্সিটি একটা মিনিমাম আইএলটিএস এর রিকোয়ারমেন্ট থাকে, আইএলটিএস স্কোর রিকোয়ারমেন্ট থেকে, সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করে হচ্ছে যে আমাদেরকে সেই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন হোক, সবকিছু করতে হবে। And শুধু অ্যাপ্লিকেশন করতে তো আইএলটিএস লাগবেই। তাছাড়া আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে হচ্ছে যে আইএলটিএস এর স্কোরটা যখন আপনার ভালো থাকবে, তখন হচ্ছে যে আপনার বেশ কিছু স্কলারশিপের দরজা খুলে যাবে। যেমন হচ্ছে যে আমার নিজস্ব বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে, যে এবছর হচ্ছে যে কার্ডিফ ইউনিভার্সিটি, বার্মিংহাম ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে যে ইউকের ইউনিভার্সিটি অফ সাউথ টেক্সাস, বেশ কয়েক জায়গায় দেখেছি যে হচ্ছে যে আইএলটিএস এ 7.7 প্লাস থাকলে তারা হচ্ছে যে স্কলারশিপ দিচ্ছে। আমার নিজেরও কার্ডিফ ইউনিভার্সিটি থেকে হচ্ছে 10,000 পাউন্ডের একটা স্কলারশিপ আছে। বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে আমি হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছি। তো এর জন্য আমার প্রোফাইলটা ভালো করতে, পোর্টফোলিও ভালো করতে আইএলটিএস এর স্কোরটা বেশ আহ, একটা কাজে লাগেছে। এর কারণ হচ্ছে যে আইএলটিএস শুধুমাত্র হচ্ছে যে একটা ইংরেজি পরীক্ষা তা কিন্তু না। এর মধ্যে আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির পরীক্ষা হয়, এর মধ্যে আপনার রিজনিং অ্যাবিলিটির পরীক্ষা হয়, এর মধ্যে আপনার আইকিউ টেস্টও হয়। মানে কেমব্রিজ তাদের পরীক্ষাটা খুব গঠনমূলক ভাবে, মানে নানাগুলো ধাঁচে হচ্ছে যে
অনেকভাবে আপনাকে টেস্ট করে। ওই যে বললাম যে একজন ইন্টারমিডিয়েট গ্রাজুয়েট সে পরীক্ষা দিলেও 5.5 থেকে 6 পাওয়া যাবে, অর্থাৎ সে একজন কম্পোনেন্ট ইউজার। কিন্তু হচ্ছে যে যারা 7.5 পায় বা 7.5 এর বেশি পায়, তাদের বুঝে যায় যে তাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বেশ ভালো, তাদের রিজনিং অ্যাবিলিটি বেশ ভালো। কারণ আপনি যখন পড়াশোনা করতে যাবেন তখন আপনাকে হচ্ছে যে বেশ কিছু রিসার্চ আর্টিকেল, আহ একটু ভারী ভারী জিনিসপত্রের সাথে আপনাকে পরিচিত হতে হবে, ভারী ভারী জিনিসপত্র নিয়ে আপনাকে নাড়াচাড়া করতে হবে। তো সেই জিনিসগুলো বুঝতে পারার ক্ষমতা বা সেইভাবে লেখার ক্ষমতা বা সেভাবে কমিউনিকেট করার ক্ষমতা আপনার আছে কিনা, এটা আসলে আইএলটিএস অনেকটাই ঠিক করে দেয়। আইএলটিএস এর স্কোরটা দিয়ে অনেক কিছু আসলে বোঝা যায় আর কি। এমনি এমনি তো আর স্কলারশিপ দিবে না। আচ্ছা, তো আইএলটিএস কে ভাঙতে গেলে এটা আমরা মোটামুটি সবাই জানি। তারপরেও হচ্ছে যে সংক্ষিপ্ত করে বলতে গেলে আইএলটিএস চারটা ভাগে পরীক্ষা হবে: লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। এর মধ্যে লিসেনিং, রিডিং, রাইটিং এই পরীক্ষা তিনটে একসাথে হয়, আর স্পিকিং পরীক্ষাটা আলাদা হয়। তো যেটা বলছিলাম যে হচ্ছে যে 4 ঘন্টার একটা পরীক্ষা, মানে সব মিলিয়ে 4 ঘন্টা, লিসেনিং, রিডিং, রাইটিং তিনটা মিলিয়ে হচ্ছে যে প্রায় 3 ঘন্টা 20 মিনিটের মতো পরীক্ষা হয়। আর স্পিকিং পরীক্ষাটা আরো 20 মিনিটের মতো, সব মিলিয়ে হচ্ছে যে প্রায় 3 ঘন্টা 50 মিনিটের মতো একটা পরীক্ষা। তো এই পরীক্ষাটা দিতে কিন্তু বেশ অনেক টাকা গোনা লাগে। এখন সেটা 30,000-এ আছে, সামনে 32,000, আর বেশি দিন নাই যেটা হচ্ছে 35 থেকে 40,000 হয়ে যাবে। তো আমি জানি না যে যারা প্রাইভেট ভার্সিটিতে পড়েছেন তারা হয়তো এত টাকা দিয়ে পরীক্ষা দেওয়ার সাথে অভ্যাস থাকতে পারে, কিন্তু কারোই আসলে যে শুধুমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য এতগুলো টাকা গুনতে হয়, জিনিসটা আসলে একটু সিরিয়াস হয়েই দেওয়া উচিত। তো দু ধরনের আইএলটিএস পরীক্ষা হয়। একটা হচ্ছে একাডেমিক আইএলটিএস আর একটা হচ্ছে জেনারেল ট্রেনিং আইএলটিএস। একাডেমিক আইএলটিএসটা নিয়ে আমরা বেশি পরিচিত, একাডেমিক আইএলটিএসটা নিয়ে বেশি কথা বলবো, কারণ হচ্ছে যে এটাই আসলে স্টুডেন্টদের জন্য। জেনারেল ট্রেনিং আইএলটিএসটা হচ্ছে যারা সাধারণত মাইগ্রেট করতে চায় তাদের জন্য আসলে। তবে আরেকটু বলতে গেলে যারা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ কিংবা পোস্ট গ্রাজুয়েট লেভেলে পড়াশোনা করতে যেতে চায় তাদের জন্য একাডেমিক আইএলটিএস দরকার। আর যারা আন্ডার গ্রাজুয়েটের নিচে অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করতে যেতে চায় তাদের জন্য হচ্ছে জেনারেল ট্রেনিং আইএলটিএস। আহ এখন লিসেনিং শুরু হবে আমাদের প্রথমে, সর্বপ্রথম লিসেনিং পরীক্ষাটা দিয়ে, তারপরে রিডিং, তারপরে রাইটিং, এবং পরবর্তীতে আরেকটা সময় আরেকটা অন্যভাবে স্পিকিং পরীক্ষাটা হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে লিসেনিং পরীক্ষায় 30 মিনিট সময়, 10 মিনিট হচ্ছে ট্রান্সফার টাইম। দুঃখজনক ভাবে এই 10 মিনিট ট্রান্সফার টাইমটা এখন আর নেই। 10 মিনিট ট্রান্সফার টাইমটা ছিল যখন হচ্ছে পেপার বেসড আইএলটিএস অর্থাৎ খাতা কলমে আইএলটিএস পরীক্ষা দিতে হতো, তখন আসলে হচ্ছে যে 10 মিনিট ট্রান্সফার টাইমটা পাওয়া যেত। কিন্তু এখন দুঃখজনক ভাবে যে শুধুমাত্র কম্পিউটার বেসড আইএলটিএস অর্থাৎ সিডি আইএলটিএস বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবল আছে, অন্য কোনো আইএলটিএস নেই। তো এক্ষেত্রে আমরা ট্রান্সফার টাইম পাবো মাত্র হচ্ছে যে 2 মিনিট, অর্থাৎ 30 + 32 মিনিটে আমাদেরকে প্রায় 40টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। অন্যদিকে রিডিং এ হচ্ছে যে 60 মিনিটে 40টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। এখানে হচ্ছে লিসেনিং এর ক্ষেত্রে আমাদের 4টা পার্টে পরীক্ষাটা হয়, রিডিং এর ক্ষেত্রে হচ্ছে 3টা পার্টে 3টা প্যাসেজ, 3টা প্যাসেজ থেকে মোট 40টা কোশ্চেন, সময় হচ্ছে 60 মিনিট। রাইটিং এর ক্ষেত্রে দুটা টাস্ক, দুটা টাস্কের জন্য আমরা সময় পাবো 60 মিনিট। দুটা টাস্কে প্রথম টাস্কের জন্য আমরা 150 ওয়ার্ড লিখতে হবে, দ্বিতীয় টাস্কের জন্য 250 ওয়ার্ড। আহ সেভাবে ভাগ করতে গেলে একটা টাস্কের জন্য 20 মিনিট আর একটা টাস্কের জন্য 40 মিনিট। তো এই টাইমটা আসলে ধরা বাঁধা থাকবে না, আপনি টাস্ক 1 চাইলে 30 মিনিটও করে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাকে মোট 60 মিনিটের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। আর অন্যদিকে স্পিকিং পরীক্ষাটা সাধারণত হচ্ছে যে 11 থেকে 15 মিনিট, কিংবা কখনো কখনো দেখা যায় যে 20 মিনিটও হতে পারে। লিসেনিং এর ক্ষেত্রে 4টা ভাগে পরীক্ষাটা হবে, 4টা পার্টে পরীক্ষা হবে। প্রথম পার্টে আহ একটা কনভারসেশন শুনতে পাবেন, দ্বিতীয় পার্টে দেখবেন যে দুজন স্টুডেন্ট কথা বলছে, এক এক সময় এক এক জিনিসটা হয়, একটা অডিও প্লে হবে। অডিওটা একবারই প্লে হবে, একবারের বেশি প্লে হবে না, এর মধ্যেই আপনাকে শুনে ইনফরমেশন কালেক্ট করে অ্যান্সার গুলো লিখতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যারা লিসেনিং প্র্যাকটিস করেছেন এর মধ্যে তারা হয়তো জানেন যে প্রথম পার্টের থেকে দ্বিতীয় পার্ট কিন্তু একটু বেশি ডিফিকাল্ট হয়, দ্বিতীয় পার্টের থেকে তৃতীয় পার্ট আরেকটু ডিফিকাল্ট হয়, এভাবে করে ধীরে ধীরে ডিফিকাল্টি লেভেলটা বাড়তে থাকে। দেখা যায় যে 4 নাম্বার পার্টটা বেশ ভালো ডিফিকাল্ট হয়। 4 নাম্বার পার্টটা দেখা যায় যে কোনো একজন ইন্টারন্যাশনাল স্কলারের লেকচার কিংবা ইউনিভার্সিটি লেকচার কিংবা প্রেজেন্টেশন এই ধরনের কিছু একটা অডিও আমরা শুনতে পাবো আর কি। তো
আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে যখন আমরা হচ্ছে যে অ্যান্সার গুলো লিখবো, অ্যান্সার লেখার ক্ষেত্রে কারেক্ট স্পেলিংটা খুব খুব বেশি জরুরি। কিছু কিছু অ্যান্সারের স্পেলিং অডিওর মধ্যে বলে দেওয়া হবে, কিছু কিছু স্পেলিং আপনাকে নিজে দেখে লিখতে হবে। আমি অনেকবার দেখছি এবং আমি নিজেও ভুক্তভোগী। মাঝে মাঝেই মক টেস্ট দিতে গেলে দেখা যায় যে হচ্ছে যে আমরা অ্যান্সারটা ঠিক ধরতে পেরেছি, কিন্তু হচ্ছে যে আহ সঠিক স্পেলিংটা লিখতে পারলাম না। এক্ষেত্রে অনেকের গুরুত্বপূর্ণ ব্যান্ড স্কোর চলে যায়। আরেকটা বড় ব্যাপার হচ্ছে এখানে যে টিপসটা, সেটা হচ্ছে যে 40 মিনিট একটানা মনোযোগ দিয়ে শোনা কিন্তু চারটিখানি কথা নয়। আহ কিন্তু আপনার যে ব্যাপারটা হচ্ছে যে আপনার যে 40টা অ্যান্সার লিখতে হবে, এই 40টা অ্যান্সার কিন্তু পুরো 40 মিনিটের মধ্যে থাকবে না। এই 40টা অ্যান্সার দেখা যায় যে আপনার শুধুমাত্র 10 মিনিটের অডিওর মধ্যেই হচ্ছে যে অ্যান্সারটা থাকে। বেশিরভাগ কথাবার্তাই ওরা হচ্ছে যে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, অর্থাৎ আশপাশ যে কথা বলে। আপনাকে মনোযোগ দিয়ে বুঝতে হবে যে হচ্ছে যে কখন আপনার অ্যান্সারটা আসতেছে। তো সেক্ষেত্রে কখন কান খাড়া করে আমাকে ফোকাস করতে হবে যে আমার অ্যান্সারটা আসতেছে কিনা, সেই ব্যাপারে এই যে সেই সেন্সটা ডেভেলপ করাটা হচ্ছে লিসেনিং এর জন্য খুব বেশি জরুরি। যে আপনাকে আপনার ফোকাসিং অ্যাবিলিটিতে যে 40 মিনিটের মধ্যে কোন সময় আমার অ্যান্সারটা আসতেছে, কখন আমার সঠিক অ্যান্সারটা আসতেছে, সেই সময়টাতে কানটা খাড়া করে আগে থেকে বুঝতে পেরে আপনি যদি ফোকাস এর মাত্রাটা বাড়াতে পারেন, তাহলে দেখবেন যে হচ্ছে যে আপনার কাছে লিসেনিং করাটা খুব একটা বেশি কঠিন না। আমার দুবারই লিসেনিং এ হচ্ছে যে 9 9 এসেছে, এবং আমি জানি যে আমি এখনো যদি একটা লিসেনিং পরীক্ষা দেই আমি 9 পাবো। কারণ হচ্ছে যে ওই যে ব্যাপারটা যে আপনাকে কান খাড়া করা শিখতে হবে, যে আমার কখন আমার সঠিক অ্যান্সারটা আসতেছে। এটা যদি আপনি ঠিকঠাক মতো বুঝতে পারেন, তাহলে আপনি দেখে যাবেন যে লিসেনিং আপনার জন্য খুব বেশি একটা কিছু কঠিন না। এরপরে রিডিং এর দিকে আসি। রিডিং এর 3টা প্যাসেজ। এখানেও লিসেনিং এর মতো একটা প্যাসেজের থেকে আরেকটা প্যাসেজ কঠিন থেকে কঠিনতর হতে থাকবে। শেষে দেখা যায় যে 3 নম্বর প্যাসেজটা বেশ ভালো রকমের কঠিন থাকে। 40টা কোশ্চিন, 60 মিনিট। কিন্তু 40টা কোশ্চিন 60 মিনিট, এখানে যে 3টা প্যাসেজ, 3টা প্যাসেজে কমপক্ষে 400 থেকে 500 লাইন থাকে। অনেকগুলো লাইন। সত্যি কথা বলতে যে 3টা প্যাসেজ যদি কেউ ভালো মতো বুঝতে চায়, বুঝে মানে প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝতে চায়, বুঝে তারপরে সেখান থেকে অ্যান্সার বের করতে চায়, এর জন্য 60 মিনিট টাইমটা একদমই যথেষ্ট না। 60 মিনিটের মধ্যে আসলে 3টা প্যাসেজ একেবারে ভালো করে বুঝে তারপরে অ্যান্সার লেখাটা আসলে বেশ কঠিন। মানে কঠিন বলতে এটা এক ধরনের অসম্ভব। কিন্তু ওই যে লিসেনিং এর মতো আমি যে বললাম যে 40 মিনিটের 40 মিনিটের অডিওর মধ্যে অ্যাকচুয়াল অ্যান্সারের অডিও হচ্ছে যে মাত্র 10 মিনিট। এখানেও হচ্ছে যে অ্যাকচুয়াল 40টা কোশ্চিনের অ্যান্সার থাকবে মাত্র 40টা লাইনে। আপনাকে তারা 400 500 লাইন ছুড়ে দিবে, কিন্তু সত্যি কথা বলতে যে অ্যান্সার থাকবে শুধুমাত্র 40টা লাইন। তো এখানেও যদি আপনি কোশ্চেন দেখে কোশ্চেনটা রিসার্চ করে কিওয়ার্ড রিসার্চ করে বুঝতে পারেন যে হচ্ছে যে আপনার অ্যান্সারটা কোন লাইনে আছে, সেই জিনিসটা যদি আপনি বুঝে যাওয়া শিখে যান, সেটা প্রিডিক্ট করা বুঝতে পারেন, তাহলে দেখা যাবে যে সম্পূর্ণ প্যাসেজ না পড়েও কিংবা সম্পূর্ণ প্যাসেজে অর্থ না পড়েও পুরো অ্যান্সার গুলো খুঁজে বের করা যায়। রিডিং এর ক্ষেত্রেও আমি হচ্ছে যে প্রথমবার দ্বিতীয়বার দুটাতেই আসলে 9 9 পেয়েছি। এখানেও হচ্ছে যে এরকম যে শুধুমাত্র কোশ্চিন দেখি, কোশ্চিনের কিওয়ার্ড গুলা রিসার্চ রিসার্চ করেই দেখা যায় যে হচ্ছে যে অ্যান্সার খুঁজে বের করা যায়, যে প্যাসেজে কোথায় আমার অ্যান্সারটা আছে সেটা লোকেট করতে পারাটাই আসলে হচ্ছে যে অ্যান্সার করার প্রায় 60%। তারপরে বাকিটা হয়ে যায়। অনেকেই রিডিং করতে যে অনেক স্টুডেন্ট আমাদেরকে এসে বলে যে হচ্ছে যে 60 মিনিটের মধ্যে হচ্ছে না, টাইম ডিউরেশনটা খুব ইয়ে হয়ে যাচ্ছে, যে এর মধ্যে আসলে হয় না। কিন্তু আপনি যদি একবার কোশ্চেন থেকে অ্যান্সার বের করা শিখে যান, তাহলে দেখবেন যে আপনার শেষে 10 মিনিট বা 15 মিনিট সময় পড়ে আছে রিভিশন দেওয়ার জন্য। টাইম ম্যানেজমেন্টটা খুব খুব বেশি জরুরি। টাইম ম্যানেজমেন্ট শেখা তার থেকেও বেশি জরুরি হচ্ছে যে কিভাবে স্মার্টলি আমরা কোশ্চিন পড়বো, কোশ্চিন পড়ে কিওয়ার্ড ধরবো, কিওয়ার্ড ধরে হচ্ছে যে প্যাসেজে কোথায় আমার অ্যান্সারটা আছে সেটা লোকেট করা শিখে যাব। অনেক লিসেনিং এবং রিডিং এর ক্ষেত্রে এই ব্যাপারটা অনেকটা একই রকম, যে হচ্ছে যে আমাকে অ্যান্সার কোথায় আছে সেটা লোকেট করাটা আগে থেকে জানতে হবে। এই ব্যাপারটা যে যদি আমি প্র্যাকটিস করে ভালো মতো আয়ত্ত করে ফেলতে পারি, তাহলে হচ্ছে লিসেনিং আর রিডিং খুব বেশি একটা কঠিন না। আচ্ছা, রাইটিং এর দিকে আসি। সব থেকে বেশি বড় সমস্যা যেটা, অনেক অসংখ্য অসংখ্য স্টুডেন্ট লিসেনিং রিডিং স্পিকিং এ ভালো করে, কিন্তু দেখা যায় যে হচ্ছে যে রাইটিং এ তারা ধরা খেয়ে যায়, রাইটিং এ ব্যান্ড স্কোরটা ঠিক মতো আসে না। কেন আসে না? আমরা তো আহ স্কুলে থাকতে, কলেজে থাকতে, ইউনিভার্সিটিতে অনেক অনেক রাইটিং লিখেছি, কম এসে লিখিনি, কম প্যারাগ্রাফ লিখিনি আসলে। মানে কারো এসে লিখতে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যেভাবে রাইটিং লিখে এসেছি এতদিন,
সেটা আসলে নট এনাফ, যথেষ্ট না। কারণ আমাদেরকে আইএলটিএস এ কিভাবে রাইটিং লিখতে হয়, অর্থাৎ কেমব্রিজ কিভাবে একটা রাইটিং কে মূল্যায়ন করে, সেই ব্যাপারটা জানতে হবে। তাদের রাইটিং মার্কিং করার কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। তাদের কি কোথায় স্কোর দিবে, কি করলে স্কোর পাওয়া যাবে, সেটা বুঝতে হবে। বুঝে হচ্ছে সেইভাবে, সেই স্ট্রাকচার অনুযায়ী, সেই ফরম্যাট অনুযায়ী যদি আপনি আপনার অ্যান্সারটা লিখতে পারেন বা সাজাতে পারেন, তাহলে হচ্ছে যে রাইটিং এ একটা ভালো ব্যান্ড স্কোর আসে। রাইটিং এ ব্যান্ড স্কোর তোলাটা আসলে বেশ কঠিন, কারণ হচ্ছে যে আমি দেখিনি গত 1.5-2 বছরে হচ্ছে যে আমার পরিচিত কাউকে হচ্ছে যে 8-এর বেশি পেতে দেখিনি। কারণ এই ব্যাপারটা আসলেই বেশ কঠিন, যে তারা বেশ ভালো মানের রাইটিং না হলে আসলে ভালো ব্যান্ড স্কোর তোলা যায় না। তো টাস্ক 1 টাস্ক 2 মার্কিং এর ক্ষেত্রেই প্রথমেই টাস্ক রেসপন্স, অর্থাৎ আপনি কোশ্চেনটি বুঝতে পেরেছেন কিনা, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে যে আপনার 25% মার্ক। অর্থাৎ আপনি, তারা আপনাকে যে কোশ্চেনটি দিয়েছে, সেই কোশ্চেনটি আপনি ঠিক মতো ধরতে পেরেছেন কিনা, তার উপরে আপনার 25% মার্ক থাকবে। তারপরে আরো 25% মার্ক থাকবে হচ্ছে কোহারেন্স এন্ড কোহেশন, অর্থাৎ আপনি আপনার অ্যান্সারটা গুছিয়ে লিখতে পেরেছেন কিনা। আপনি খুব ভালো লিখেছেন, আপনার ভোকাবুলারি গ্রামার সবই খুব ভালো, আপনি কোশ্চেনও বুঝতে পেরেছেন, কিন্তু অ্যান্সারটি গুছিয়ে লিখতে পারেন নাই। সেক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে যে আপনার মার্কিং বেশ কমে যাবে। অ্যান্সারটি গুছিয়ে লেখাটা খুব বেশি জরুরি। আর 50% মার্ক থাকবে লেক্সিক্যাল রিসোর্স প্লাস গ্রামারে, অর্থাৎ আপনি কত অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে, বা আপনি ওয়ার্ড রিপিটেশন করতেছেন কিনা, অর্থাৎ একই ওয়ার্ড বারবার লিখছেন কিনা, কিংবা গ্রামারের দক্ষতা আপনার কেমন। গ্রামারের দক্ষতা বলতে আমি যদি ভেঙে বলতে চাই, আহ ধরেন যে একদম বেসিক গ্রামার গুলো, টেন্স কিংবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, কিংবা ভার্বের ব্যবহার, কিংবা পার্টস অফ স্পিচের ব্যবহার, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মিলিয়ে প্যাসেজে রাইটিং লেখার অভ্যাসটা, এগুলোর উপর আসলে বেশ কিছুটা ডিপেন্ড করে। তো একটা রাইটিং এর কোশ্চেন যদি আমরা দেখি, স্যাম্পল কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে যে কোশ্চেনটা আছে, সেটা হচ্ছে যে টাস্ক 1 এর কোশ্চেন। টাস্ক 1 এর ক্ষেত্রে এরকম কিছু গ্রাফ বা কিছু ছবি, কখনো ক্ষেত্রে ম্যাপ, কখনো ক্ষেত্রে লাইন গ্রাফ, কখনো পাই চার্ট এরকম দেওয়া থাকবে। সেটা আপনাকে ডিসক্রাইব করতে হবে 150 ওয়ার্ডের মধ্যে। সময় পাচ্ছেন আপনি 20 মিনিট। অন্যদিকে টাস্ক 2 তে আপনার স্ক্রিনে বাম পাশে দেখতে পাবেন যে একটু একটা ইলাবোরেটিভ কোশ্চেন থাকবে। ইলাবোরেটিভ কোশ্চেনটার উপরে তারা আপনার ওপিনিয়ন জানতে চাবে। স্যার তা আসসালামু ওপিনিয়ন আলাইকুম। জানতে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই কথা বলার সুযোগ পাবেন, একেবারে শেষে কথা বলি। আচ্ছা স্যার, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আচ্ছা আছে। আমি বলি, সেটা হচ্ছে যে আমরা শেষে সবার কোশ্চেন পার্ট নিবো আর কি, তখন সবারই আর কি হ্যান্ড রেজ করবেন, একে একে আমরা কোশ্চেন পাশে যাবো। আহ যা বলছিলাম, যে টাস্ক 2 তে একটু ইলাবোরেটিভ কোশ্চেন থাকবে। আমি প্রচুর স্টুডেন্টকে দেখেছি যে টাস্ক 2 এর অ্যান্সার করতে গিয়ে অনেকেই আসলে বেশ ভোগান্তিতে পড়ে যায়। আহ, তো এখানেও আসলে যে আপনাকে কোশ্চেনটা ভালো করে বুঝে টাস্ক রেসপন্স তার পড়ে, দেন হচ্ছে আপনার আইডিয়া গুলো গুছিয়ে লিখে এবং ভালো ভোকাবুলারিতে ভালো গ্রামার ইউজ করে আপনাকে অবশ্যই 60 মিনিটের মধ্যে অ্যান্সারটা লিখে শেষ করতে হবে। আমার নিজের অভিজ্ঞতা যদি বলতে হয়, যে আমার প্রথমবার পরীক্ষাতে যে টাস্ক 2 এর মানে শেষ এর এসেটা জাস্ট আমি ফুল স্টপটা দিছি, আর হচ্ছে যে না, আমার সময় শেষ হয়েছে, মানে টাইমার শেষ হয়ে গেছে, তারপর অটো সাবমিট হয়ে গেছে, রিভিশন দিতে পারি নাই। দ্বিতীয় পরীক্ষাতে অবশ্যই রিভিশন দিতে পেরেছি, কিন্তু টাইম ম্যানেজমেন্টটা অন্যান্য লিসেনিং, রিডিং, স্পিকিং এর থেকে সব থেকে বেশি জরুরি হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে। খুব খুব ভালোভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আসলে যদি টিপস এর কথা বলি, এত আসলে চিন্তা ভাবনা করে খুব ভালো একটা এসে লেখা আসলে এত কম সময়ের মধ্যে আসলে বেশ কঠিন। মুঞ্জারিন সাহিদ টাইপের কাউকে হতে হবে আর কি, ইয়ে করার জন্য। তো বেটার হচ্ছে যে এখানে তাদের মার্কিং করা কিছু ক্রাইটেরিয়া আছে, একটা ফরম্যাট আছে, লেখার কিছু স্ট্রাকচার আছে। সেই ফরম্যাটে, সেই স্ট্রাকচারে যদি আপনি লিখে ফেলতে পারেন, তাহলে দেখা যাবে যে হচ্ছে যে আপনার জন্য টাইম ম্যানেজমেন্ট করাটা খুব বেশি কঠিন না। আহ একটা স্টেপ বাই স্টেপ, কিভাবে কোন লাইনের পরে কোন লাইন লিখতে হবে, কিভাবে শেষ করতে হবে, কিভাবে শুরু করতে হবে, মাঝে কি কি লিখতে হবে, সেটা যদি আপনি সবকিছু ঠিকঠাক মতো লিখতে পারেন, 6.5 থেকে 7.5 কোনো ব্যাপার না। আমি 8.5 কিংবা 9-এর কথা বলবো না, সেটা আসলে একটু ভারী ব্যাপার হয়ে যাচ্ছে, কিন্তু 6.5 থেকে 7.5 পাওয়ার জন্য আপনি যদি ফরম্যাটটা ঠিক রাখে, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক্স অথবা হচ্ছে বানান ভুল ছাড়া লিখতে পারেন, তাহলে 6.5 থেকে 7.5 প্রায় বেশ ইজি। এরপরে যদি স্পিকিং এ আসি, মনে রাখবেন যে আমাদের, যদি আমাদের অভিজ্ঞতা বলতে চাই, স্পিকিং এর বাস্তব
চিত্র অনুযায়ী আমরা আসলে স্পিকিং এ সব থেকে বেশি কাঁচা, কারণ আমাদের স্পিকিং এর খুব একটা অভ্যাস নেই। আমরা অনেক লিখেছি, অনেক পড়েছি, স্পিকিং খুব বেশি একটা করা হয়নি। আমাদের স্পিকিং এর অভিজ্ঞতা বলতে গেলে আমরা ছোটবেলায় থাকতে, স্কুল কলেজে থাকতে হয়তো প্যারাগ্রাফ কিংবা এসে মুখস্থ বলেছি, অথবা হচ্ছে যে ভার্সিটিতে থাকতে প্রেজেন্টেশন দিয়েছি, তাও সেটাও একরকম মুখস্থ। কিন্তু আইএলটিএস এর পরীক্ষাটা কিন্তু কোনো মেমোরি টেস্ট না, অর্থাৎ তুমি এখানে মেমোরাইজেশনের কোনো জায়গা নেই। এখানে আপনাকে কনভার্সেশন করতে হবে। একজন রিয়েল এক্সামিনার আপনার পরীক্ষা নিবে, তার সাথে আপনাকে ফ্লুয়েন্টলি কনভার্সেশন করতে হবে, যেমনটা আমরা ন্যাচারালি একজন আরেকজনের সাথে কথা বলি। এখানে আসলে মুখস্থ করার কোনো জায়গা নেই। এখানেও তিনটা পার্টি পরীক্ষা হবে। প্রথম পার্টে ইন্ট্রোডাকশন, এক্সামিনার আপনাকে হচ্ছে যে আপনি কে, কি করেন, কোথায় থাকেন, এই সব ব্যাপারে জিজ্ঞেস করবে অল্প কিছুক্ষণ। তারপরে একটা কিউ কার্ড দেওয়া হবে, স্পিকিং এর এক্সাম্পল দেখতে পাবেন আপনারা, যে কিউ কার্ডটা পার্ট টু তে একটা টপিক আপনাকে দেওয়া হবে। সেখানে তার উপরে আপনাকে 1 মিনিট চিন্তা করে 2 মিনিট কথা বলতে হবে। এটাও, এটা নিয়েও খুবই খুবই ভোগান্তিতে পড়তে দেখেছি আমি স্টুডেন্টদেরকে। তারপরে আমি নিজেও ভুক্তভোগী একজন। তারপরে 3 নাম্বারটাতে হচ্ছে যে পার্ট থ্রিতে আপনাকে যে কিউ কার্ডটা দেওয়া হয়েছে তার উপরে কিছু ইলাবোরেটিভ কোশ্চিন করবে এক্সামিনার। যেমন এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছেন যে হোয়াট কাইন্ডস অফ রুলস আর কমন ইন স্কুল, অর্থাৎ আপনাকে একটু ব্যাখ্যা করে বলতে হবে যে কি আপনার স্কুলে কি কি রুলস আছে। তো এক্ষেত্রেও টাস্ক রাইটিং এবং স্পিকিং এ মার্কিংটা অনেকটা হচ্ছে যে একই রকম। আপনার টাস্ক রেসপন্স কেমন, আপনি কতটুকু গুছিয়ে বলতে পেরেছেন, এবং হচ্ছে যে আপনি কি পরিমাণ ভোকাবুলারি ইউজ করতেছেন। আপনি প্রোনাউন্সিয়েশন খুব বেশি একটা ব্যাপার ম্যাটার করে না, যতক্ষণ পর্যন্ত সে ঠিক থাকতেছে। আপনাকে নট অনলি যে ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে হবে কিংবা আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে হবে এমন কিছু না। আপনাকে স্পষ্ট উচ্চারণ করলেই হবে, কিন্তু আপনার গ্রামার ঠিক আছে কিনা, আপনি লিঙ্কার্স ঠিক মতো ইউজ করছেন কিনা, সেগুলো আসলে বেশ ইম্পর্টেন্ট। স্পিকিং এর জন্য আপনি ফ্লুয়েন্টলি কথা বলছি, আবার গুছিয়ে বলতে হবে, টাস্ক রেসপন্স ঠিক মতো করতে হবে, এবং হচ্ছে যে ভালো ভোকাবুলারি ইউজ করতে হবে। একই ওয়ার্ড বারবার ইউজ করা যাবে না। তো আইএলটিএস এ ভালো, অর্থাৎ 6.5 থেকে 7 এর উপরে মানে হচ্ছে যে আপনি শুধুমাত্র ইংরেজিতে ভালো এমনটা কিন্তু না। ওই যে বললাম 7.5 কিংবা 7 পাওয়া মানে আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ভালো, আপনার রিজনিং অ্যাবিলিটি ভালো, আপনার মানে কেমব্রিজ বুঝে নিবে যে এই স্টুডেন্টটা একটা ভারী মানের বা একটা এ টাইপের রিসার্চ পেপার দেখে কিংবা আর্টিকেল দেখে সে জিনিসটা বুঝতে পারবে। শুধু যে বুঝতে পারবে তা না, সে সেই ধরনের আর্টিকেল নিজেও লিখতে পারবে এবং সেই আর্টিকেল আরেকজনকে বোঝাতে পারবে। ঠিক আছে? এবং হচ্ছে যে আর্টিকেলটা নিয়ে কেউ যদি কথা বলে, সেই কথাটা সে শুনে সেটা বুঝতে পারবে। প্রত্যেকটাই টেস্ট নেবে তারা। এখন আমি বেশ আমার নিজের অভিজ্ঞতা থেকে এবং হচ্ছে যে অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যে তারা বারবার বিশেষ করে রাইটিং এর ক্ষেত্রে একটা ব্যান্ডেজ করে আটকে যায়, কিংবা হচ্ছে যে দেখা যায় আইএলটিএস এ 2 বার কিংবা 3 বার আইএলটিএস দিয়ে অনেককে হচ্ছে যে 6 পার করতে আমি দেখি না, যে হয়ে যাবে করেই অনেক প্র্যাকটিস করেছে, দিন রাত 24 ঘন্টা প্রায় বিসিএস এর মতো করে হচ্ছে যে আইএলটিএস পড়াশোনা করে পরীক্ষা দিতে গেছে, কিন্তু তারপরে হচ্ছে যে ঠিক ব্যান্ডেজ করতে আসে না। কারণ আপনি কত পড়াশোনা করেছেন, কত ঘন্টা পড়েছেন, সেটা কিন্তু আসলে ডিপেন্ড করে ওই 4 ঘন্টা পরীক্ষার মধ্যে আপনি কতটুকু ডেলিভার করতে পারতেছেন সেটার উপরে। আপনি হতে পারেন একজন ইংরেজি জাহাজ, অনেক কিছু, আপনি অনেক ইংরেজি গল্পের বই পড়েন, লিখেন, কবিতা লিখেন, করেন, কিন্তু সেই 4 ঘন্টার মধ্যে আপনি ডেলিভারিটা দিতে পারলেন না, তাহলে কিন্তু আপনার হবে না। তো এক্ষেত্রে যে নিচে দেখেন বড় করে লেখা আছে যে মোর প্র্যাকটিস নট ইকুয়ালস টু মোর প্রোগ্রেস, মানে আপনি যদি বেশি বেশি করে প্র্যাকটিস করেন তার মানে এই না যে আপনি আইএলটিএস এ ভালো করবেন। কারণ আইএলটিএস এ কেউ যদি প্র্যাকটিস করতে চায় তাহলে আসলে সে কোনো কোচিং মানে 1 টাকা খরচ না করে শুধুমাত্র গুগল, ইউটিউব কিংবা ফেসবুকে এত হাজার 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 রিসোর্স আছে যে কেউ এক জীবনে হয়তো সব প্র্যাকটিস করে শেষ করা সম্ভব না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আইএলটিএস এ প্র্যাকটিস করতে গেলে খুব স্মার্টলি প্র্যাকটিস করতে হবে। যে দিনে ঘন্টার পর ঘন্টা বসে থাকার জিনিস আইএলটিএস না আসলে। এটা আমাদের বিসিএস পরীক্ষা না, কিংবা আমাদের স্কুল কলেজে অন্য পরীক্ষার মতো না। আপনাকে প্র্যাকটিস করতে হবে খুবই স্মার্ট। প্র্যাকটিস করার আগে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি কি পরীক্ষা দিতে চাচ্ছেন, আপনার দুর্বলতাটা কোথায়, কোন জায়গাটাতে আপনাকে প্র্যাকটিস করতে হবে, এবং কি প্র্যাকটিস করতে হবে। ওই যে বললাম যে আপনাকে আহ কান খাড়া করা প্র্যাকটিস করতে হবে। আপনি অনেক ইংরেজি গান শুনে গেলেন, করে গেলেন, আপনি খুব ভালো লিসেনে, আপনি সব কথা শুনে বুঝতে পারেন, কিন্তু আপনার ঠিক কোন জায়গাটাতে ফোকাস করতে হবে সেটা আপনার সেই অ্যাবিলিটিটা আপনার গ্রো হচ্ছে না, আপনি লিসেনিং এ ভালো করবেন না। সেম ভাবে রিডিং এও
আপনি খুব ভালো ইংরেজি বুঝেন, একবার পড়ে সবকিছু হয়ে যাচ্ছেন, কিন্তু অ্যান্সার খুঁজে পাচ্ছেন না সময়ের মধ্যে। কারণ হচ্ছে যে আপনি বুঝতে পারছেন না যে ঠিক অ্যান্সারটা কোথায় লোকেট করতে হবে, কোথায় মানে লোকেশনটা কোথায় অ্যান্সারটার। তো একটা ঘটনা যদি বলি, যেমন হচ্ছে যে ইন্ডিয়ার একটা স্টুডেন্ট দেখা গেছে যে মানে সে আইএলটিএস এ পেয়েছিল হচ্ছে যে 8.5, কিন্তু পরে দেখা গেছে যে সে যা ইংরেজির কিছুই পারে না। আহ, এর কারণটা হচ্ছে যে এটা হচ্ছে যে কিছু হ্যাকস আছে, কিছু ট্রিক্স আছে আইএলটিএস এ ভালো করার। ওই যে বললাম যে অ্যান্সারটা কোথায় আছে সেই লোকেশনটা খুঁজে বের করা, কিংবা কোথায় কান খাড়া করতে হবে, এই ধরনের প্র্যাকটিস গুলো আসলে খুব বেশি জরুরি। কারণ আপনি লিসনিং, রিডিং, স্পিকিং সবগুলোতেই খুব ভালো হতে পারেন, কিন্তু আপনার কেমব্রিজ যেভাবে মার্কিং করে সেই অ্যাবিলিটিটা আপনার ভালো না, তাহলে কিন্তু হচ্ছে যে আইএলটিএস এর স্কোরটা ভালো হচ্ছে না। সেটা তো গেলই। তারপরে গ্রামাটিক্যাল ফাউন্ডেশন, গ্রামারের ফাউন্ডেশন, আপনার টেন্সের দক্ষতা ভালো না, গ্রামারের ফাউন্ডেশন ভালো না, সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে আপনার সিলি সিলি বানান মিস্টেক হচ্ছে, কিংবা আপনি অ্যামিজার, ওয়াজ ওয়ার এগুলোর ব্যবহার আপনার ভালো হচ্ছে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে এস বা ইএস দিতে ভুলে যাচ্ছেন। সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে যে ব্যান্ড স্কোরটা খুব লো হয়ে যায়। ভালো মনে হয় যে পরীক্ষা অনেক ভালো দিয়েছি, কিন্তু হচ্ছে যে দেখা যায় যে ব্যান্ড স্কোর অত ভালো আসতেছে না। টাইম ম্যানেজমেন্ট খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট। ইয়ে ক্ষেত্রে যেমন আমি বললাম যে আমার প্রথমবারে টাইম ম্যানেজমেন্ট ভালো ছিল না, যে আমি জাস্ট ফুল স্টপ দিয়েছি এন্ড পরীক্ষা শেষ হয়েছে। এটা কিন্তু একদমই কাজের কথা না। আইএলটিএস এর ইয়েতে প্রত্যেকটা পরীক্ষাতে টাইম ম্যানেজমেন্ট খুব খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা আইএলটিএস এ একটা স্টুডেন্ট প্রিপারেশন নিতে গেলে কি করে, অনেকে কোচিং সেন্টারে ভর্তি হয়, কেউ অনলাইনে কোর্স কিনে, কিংবা কেউ নিজে নিজেই প্র্যাকটিস করে। আহ সবই ভালো, কোনোটাকেই খারাপ বলবো না, কিন্তু দেখা যায় যে কোচিং সেন্টার গুলোতে যদি 40 জন ভর্তি হয়, শেষ পর্যন্ত টিকে থাকে 15 জন, আইএলটিএস এ পাশ করতে পারে বা 6.5 পায় মাত্র 2 থেকে 3 জন। এই জিনিসটা কেন হয় আসলে? জিনিসটা হয় যে কারণ আইএলটিএস এর প্রিপারেশনটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। এক একজনের প্রিপারেশন এক এক রকম হয়, মানে এক এক রকম হতে হয়, এক একজনের এক এক জায়গায় নিয়ে কাজ করতে হয়। এটা আসলে মানে গদ বাঁধা বা এভারেজ কোনো কিছু দিয়ে আসলে না, মানে প্রত্যেককে নিজেকে আসলে বুঝতে হবে যে তার কোন জায়গায় প্রিপারেশন নিতে হবে। তো এই কারণে একজন এক্সপার্টের পরামর্শ নেওয়া, কিংবা হচ্ছে যে আমার সাধারণত হচ্ছে যে কোনো বড় ভাইয়া কিংবা বড় আপু যে আইএলটিএস এর এক্সপার্ট বা ইনস্ট্রাক্টর, তার পরামর্শ নেওয়াটা খুব জরুরি। কারণ নিজের লেভেলটা বোঝার জন্য, আপনি কোন লেভেলে আছেন সেটা আপনাকে আগে খুব ভালো করে বুঝতে হবে, যে আপনার দক্ষতা কি কি, আপনার দুর্বলতা কি কি, সেই ব্যাপারে আর কারো না হোক আপনার নিজের খুব ভালো আইডিয়া থাকা লাগবে। তো আইএলটিএস এ ভালো করতে গেলে সবার প্রথমে হচ্ছে যে আপনাকে আপনার কি পরীক্ষা দিতে চাচ্ছেন, পরীক্ষায় কি কি আসবে, অত টেস্টটা কি, এর খুঁটিনাটি আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। ভালোভাবে জানি দেন আপনাকে জানতে হবে যে আপনার নিজের লেভেলটা কোথায়, আপনি এখন কোন জায়গায় আছেন। আপনার প্রিপারেশন যদি নিতে হয়, তাহলে আপনাকে কি একটা লং টাইমের প্রিপারেশন, মানে একেবারে গ্রামাটিক্যাল ফাউন্ডেশন থেকে শুরু করে একটা লম্বা প্রিপারেশন নিতে হবে, নাকি মাত্র 2 সপ্তাহের প্রিপারেশনই আপনি আইএলটিএস এ ছক্কা মারে দিতে পারেন? তো এই জন্য নিজের লেভেলটা ভালো করে জেনে, আপনার উইকনেস গুলো, আপনার দুর্বলতা গুলো নিয়ে কাজ করে তারপরে হচ্ছে যে প্রিপারেশনটা নিতে হবে। প্রিপারেশনটা নেওয়ার সময় শুধু যে প্রিপারেশন নিয়ে গেলেই হবে না, একজন ভালো এক্সপার্টের ফিডব্যাক নেওয়াটা সময় সময় বেশ বেশি জরুরি। কারণ হচ্ছে দেখা যায় যে যদি উদাহরণ দিতে বলি, যে রিডিং এর ক্ষেত্রে ট্রু ফলসটা খুব বেশি সমস্যা করে। আপনারা সবগুলো পাই যে ট্রু ফলস এর ক্ষেত্রে যে অ্যান্সার ভুলে যাচ্ছে, এমসিকিউ করতে যে অনেকে সমস্যা যাচ্ছে। তো এরকম করতে চাই যে আমার কোন জায়গাটাতে সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো ফাইন্ড আউট করে একজন এক্সপার্টের থেকে দেখিয়ে নেওয়াটা বা জেনে নেওয়াটা অনেক বেশি জরুরি। মানে মানে এতটাই জরুরি যে আপনি একটা কোর্স কমপ্লিট করলেন কিনা, কিংবা কোনো কোচিং সেন্টারে ঢুকে কিছু করলেন কিনা, তার থেকে বেশি জরুরি হচ্ছে যে আপনার নিজের উইকনেস গুলো খুঁজে বের করে একজন এক্সপার্টের থেকে দেখায় না যে ভাইয়া আমি এটা কিভাবে করব, বা আমার এই জায়গাটাতে সমস্যা আছে। এটা আপনি নিজেকে আগে খুব ভালো করে বুঝতে হবে, বুঝে একজন এক্সপার্টের থেকে ফিডব্যাক নিতে হবে। সেটা তো লিসেনিং এবং রিডিং এর ক্ষেত্রে গেল। বাংলাদেশে বা আমাদের আহ চারপাশের পরিপ্রেক্ষিতে সব থেকে বেশি সমস্যাটা হয়েছে রাইটিং এবং স্পিকিং নিয়ে। রাইটিং আপনি অনেক লিখে গেলেন, কিন্তু আপনার রাইটিং ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে সেটা আপনি বুঝবেন কিভাবে? আপনি যদি এআই দিয়ে চেক করতে যান, তাহলে দেখা যাবে যে এক এক এআই এক এক রকম মার্কিং করছে। চ্যাট জিপিটি একরকম করবে, জেমিনি একরকম করবে, বা চ্যাট জিপিটি কেই দেখবেন যে এক এক সময় সে একই লেখার এক এক রকম মার্কিং করতেছে। সরি। আবার স্পিকিং এর ক্ষেত্রে সেরকম, যে স্পিকিং আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কিংবা নিজের রেকর্ডিং নিজে করে বেশ কিছুতে আঁকা গেলেন, কিন্তু
অ্যাকচুয়ালি আপনার স্পিকিং হচ্ছে নাকি হচ্ছে না সেটা বোঝার জন্য আপনার কিন্তু আবার একজন এক্সপার্টের কাছে যাওয়াই লাগবে। কারণ হচ্ছে যে সে একজন এক্সপার্ট মাত্রই আপনাকে ধরিয়ে দিতে পারবে যে হচ্ছে যে আপনার কোথায় ভুল হচ্ছে। আপনি খুব ভালো কথা বলতে পারেন, আপনি মনের ভাবও খুব হচ্ছে, দু চারবার বিদেশ ঘুরেও আসতে পারেন ইয়েতে, কিন্তু হচ্ছে যে সেটা আপনার আইএলটিএস লেভেলের স্পিকিং হচ্ছে কিনা এটা কিন্তু ধরিয়ে দিতে পারবে হচ্ছে যে একজন এক্সপার্ট, আইএলটিএস এক্সপার্টই। এক্ষেত্রেও স্পিকিং এর জন্য বেশ কিছু এআই আছে, এআই টুলস আছে। চ্যাট জিপিটির সাথে কথা বলা যায়, কিন্তু ওই যে বললাম যে চ্যাট জিপিটির স্কোরিং ক্রাইটেরিয়াটা ঠিক হয় না। এটা কেমব্রিজ থেকে নিজেরাই ওরাই ঠিক করে দিয়েছে যেন হচ্ছে যে চ্যাট জিপিটি পুরোপুরি অরিজিনাল এক্সপার্ট মানে মতো ফিডব্যাক দিতে না পারে। আপনি যদি অরিজিনাল ফিডব্যাক নিতে চান সেক্ষেত্রে এআই টুলস গুলো দেখা যায় যে বেশ ভালো দামি। স্টিমুলার নামে একটা অ্যাপ আছে, প্রায় মান্থলি $30 মতো সাবস্ক্রিপশন চার্জ নেয়, ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে পে করতে হয়। আর বাংলাদেশে আহ, ভালো স্পিকিং পার্টনার, এআই স্পিকিং পার্টনার এখন পর্যন্ত আমি দেখিনি আর কি। আর কোন এক্সপার্টের জন্য শুধু স্পিকিং প্র্যাকটিসের জন্য ইয়ে করার জন্য হচ্ছে যে কোনো কোচিং সেন্টার সেভাবে সাপোর্ট দিয়ে থাকে না। এখন আমরা সবাই মিলে হচ্ছে যে বেশ কষ্ট করে হচ্ছে একটা সাইট দাঁড় করিয়েছি। আমাদের সাইটের নাম হচ্ছে jeniles.com। আমি যদি সাইটটা আপনাদেরকে একটু দেখাতে চাই, আহ একটু অপেক্ষা করেন, আমি স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে দাঁড় করানো হয়েছে। এখান থেকে আপনি হচ্ছে যে, আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম যে কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস পরীক্ষাতে অবশ্যই আপনাকে এমন কোনো প্ল্যাটফর্ম থেকে পরীক্ষা করতে মানে প্র্যাকটিস করতে হবে যেটার ইন্টারফেসটা অরিজিনাল টেস্টের মতো। অরিজিনাল টেস্টে আপনার যে ইন্টারফেসে পরীক্ষা দিবেন সেই ইন্টারফেসে আপনাকে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আপনার এছাড়াও প্লাস হচ্ছে যে আপনার কিবোর্ডে আপনার দক্ষতা কেমন, মাউস চালানোতে আপনার দক্ষতা কেমন, সেগুলো হচ্ছে যে ইয়ে করে। যেমন হচ্ছে আমি যদি একটা রিডিং টেস্ট ওপেন করি এখান থেকে, আমাদের এখানে কেমব্রিজে 8 থেকে 21 পর্যন্ত সবগুলো বইয়ের অরিজিনাল টেস্ট গুলো দেওয়া আছে, আপনি চাইলে ইজিলি প্র্যাকটিস করতে পারবেন। এখান থেকে একটা যদি নেই, এই যে হাইলাইট করার ব্যাপারটা দেখতেছেন, হাইলাইটিংটা আইএলটিএস এর জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। যে আপনি ঠিকভাবে হাইলাইট করতে পারতেছেন না, অতিরিক্ত হাইলাইট হয়ে যাচ্ছে নাকি কম হাইলাইট হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা ঠিক করাটা অত্যন্ত জরুরি। আবার হাইলাইটের যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন সেই ইন্টারফেসটা অরিজিনাল আইএলটিএস এর মতো হচ্ছে কিনা সেটাও খুব বেশি জরুরি। আমরা চেষ্টা করেছি একেবারে 100% অরিজিনাল ইন্টারফেসের মতো একটা ইন্টারফেস দেওয়ার, যে আপনি এখানে কোশ্চিনেও হাইলাইট করতে পারবেন, প্যাসেজেও হাইলাইট করতে পারবেন, হাইলাইট করে অ্যান্সার লোকেশন খুঁজে বের করার। আর যেমন হচ্ছে যে রিডিং এর ক্ষেত্রে দেখা যায় যে 1 নম্বরে অ্যান্সারটা, 1 নম্বর কোশ্চেনে অ্যান্সারটা এইটুকুর মধ্যে আছে, এইটা আপনি ধরতে পারছেন কিনা, ওই যে বললাম যে লোকেশন ফাইন্ড করতে পারছেন কিনা, সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সিমিলারলি লিসেনিং এর ক্ষেত্রেও যে এটা যে আমার অ্যান্সারটা আসছে কিনা সে সময় মতো, আহ কখন আসতেছে অ্যান্সারটা সেটা বুঝতে পারাটা হচ্ছে যে খুব বেশি জরুরি। আমাদের এখানে আমাদের প্ল্যাটফর্ম থেকে আপনারা 8 থেকে 21 পর্যন্ত লিসেনিং রিডিং সবগুলা টেস্ট একেবারে ই করে দিতে পারবেন, আহ, পরীক্ষা দিতে পারবেন আর কি, যতবার খুশি ততবার ইয়ে করতে পারবেন। সেম ভাবে রাইটিং এর ক্ষেত্রেও হচ্ছে যে 8 থেকে 21 পর্যন্ত সবগুলা টাস্ক দেওয়া আছে। আপনি প্রত্যেকটা টাস্ক দিয়ে যে জিনিসটা আমরা চেষ্টা করেছি যে আমি নিজের বাস্তবে হচ্ছে যে আমার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যে রাইটিং, আমি সবগুলা রাইটিং লিখতাম, লিখে রেখে আমার এক বড় অপু ছিল, তাকে বারবার বিরক্ত করতে হতো যে আমার যে আপু আমার রাইটিংটা ঠিক হচ্ছে কিনা একটু দেখে দেন প্লিজ, যে এটা হচ্ছে কিনা এটা হচ্ছে কিনা, এভাবে করে হচ্ছে যে আমাকে চেক করে নিয়ে যেত। আমরা যেটা করেছি একটা ভালো মানের এআই দিয়ে সে তাকে ভালো মতো শিখিয়ে পড়ি, অর্থাৎ ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। সে একেবারে হুবহু আইএলটিএস এর স্কোর যেমন মানে ব্যান্ড স্কোর যেভাবে ইয়ে করতে হয় সে সেভাবে করে রেসপন্স দিয়ে দিবে। যেমন হচ্ছে যে এখানে যে ইয়েটা আছে সেটার অ্যান্সারটা যদি আপনারা এখানে লিখেন, লিখে যদি হচ্ছে যে সাবমিট ফর এআই ইভ্যালুয়েশন দেন, সে হচ্ছে একেবারে আহ বিস্তারিত বর্ণনা করে দিবে যে আপনার কোথায় কোথায় ভুল আছে, কোথায় কোথায় ঠিক আছে মানে ঠিক করতে হবে, কোথায় টাস্ক রেসপন্সের সমস্যা, কোথায় কোহারেন্স কোইন্সিডেন্স সমস্যা আছে, সবগুলো সে ধরিয়ে দিবে টাস্ক 1 এবং টাস্ক 2 দুটির ক্ষেত্রেই। আহ দুটির ক্ষেত্রেই একটা যদি এক্সাম্পল দেখা দিই, আমি হচ্ছে যে যদি এই কোশ্চেনটার অ্যান্সার লিখতে চাই এখন, দাঁড়ান আমি অ্যান্সারটা চ্যাট জিপিটি দিয়ে লিখে নিয়ে আসি।
দেখতে হবে। একটা মিনিট সময় দিবেন। আমি যদি যে অ্যান্সারটা এখানে প্রেস করে দিই বা অ্যান্সারটা লিখে ফেলি, তাহলে দেখবেন যে প্রায় 10 সেকেন্ডের মধ্যে হচ্ছে যে এআই ইভালুয়েট করে দিবে, এবং শুধুমাত্র ইভালুয়েট করে দিবে না যে আমাকে ব্যান্ড 7 দিয়েছে, কোথায় কি কি মার্কিং হয়েছে সেটা ঠিক করে দিবে, যে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে আমাকে 6 দিয়েছে, কোথায় ইমপ্রুভ করতে হবে, কি কি কারেকশনস আছে, সেগুলো সহ সবকিছু তারা দেখিয়ে দিবে। সিমিলারলি স্পিকিং এর ক্ষেত্রেও আমাদের এখানে স্পিকিং, যে কেমব্রিজে সবগুলো টেস্ট তো দেওয়া আছে আছি, বেশ হচ্ছে যে কিছু স্পিকিং পার্টনার আছে, তার সাথে আপনারা স্পিকিং করতে পারবেন, এবং হচ্ছে তাদের এদেরকেও ভালোভাবে শিখিয়ে পড়িয়ে দেওয়া আছে। বেশ সময় নিয়ে আমরা কাজগুলো করেছি, যে তারা আপনাকে খুব ভালোভাবে কিউ কার্ড থেকে কিউ কার্ড চেঞ্জ করতে পারবেন। কিউ কার্ড চেঞ্জ করে আপনি রেকর্ড করে দিলে সে আপনারটা আপনার স্পিচটা ট্রান্সক্রাইব করে দিবে, এবং হচ্ছে যে রেকর্ডিং দেওয়ার পরে যে আপনার কোথায় কোথায় ভুল হয়েছে, কোথায় ঠিক হয়েছে, কোথায় ভালো করতে হবে, ইয়ে করতে হবে, সবকিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে একদম সুন্দর করে দেখিয়ে দেবে। এছাড়া আমাদের যে কোর্সগুলো আছে, কোর্সের মধ্যে হচ্ছে যে আপনারা একটা একটা সেশন আমাদের সাথে নিতে পারেন, যেটা হচ্ছে যে আপনি আমার সাথে কথা বলতে পারেন যে আপনার ডায়াগনস্টিক টেস্ট, অর্থাৎ আপনি আপনার আইএলস এর অবস্থাটা কেমন, আপনার কতটুকু প্রিপারেশন লাগবে, বা আপনার স্টাডি প্ল্যানটা কেমন হওয়া উচিত, সেটার জন্য 1 to 1 আমার সাথে শুধুমাত্র আপনি এবং আমি একটা সেশন বসতে পারি। এছাড়াও আপনি যদি ফুল প্রিপারেশন নিতে চান, আমাদের জন্য দুটো কোর্স আছে। একটা কোর্স হচ্ছে 1 মাসের জন্য, এটা সাধারণত হচ্ছে যে আহ মোটামুটি যারা কনফিডেন্ট আইএলস এর ব্যাপারে, যাদের গ্রামাটিক্যাল রিজনিং ভালো বা ভালো, তারা হচ্ছে যে 1 মাসের মধ্যে আইএলস এর ব্যাপারটা বেশ ভালোভাবে দেখে না, আমরা সুন্দর করে মডিউল গুলো সাজিয়ে দিয়েছি। সাজিয়ে দিয়ে সেখান থেকে হচ্ছে যে আপনার 1 মাসের প্রিপারেশনে আশা করি যে একটা ভালো আইএলস এর প্রিপারেশন হয়ে যাবে। আর কেউ কারো যদি গ্রামাটিক্যাল ফাউন্ডেশন সহ পুরো আইএলস কমপ্লিট প্রিপারেশনটা দরকার হয়, সেক্ষেত্রে আমরা 3 মাসের একটা কোর্স রেখেছি। এখানে হচ্ছে যে আপনারা একদম A to Z আইএলস এর পুরো প্রিপারেশন দিতে পারেন। তবে একটা কথা না বললেই নয়, আমাদের ক্ষেত্রে আমরা যে সাপোর্টটা দিব সেটা হচ্ছে যে আপনার যতদিন না পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোরটা আসবে, অর্থাৎ আপনি আপনি টার্গেট যদি 7 হয়, কিংবা আপনার টার্গেট যদি 7.5 হয়, যতদিন পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোরটা না আসবে, ততদিন পর্যন্ত আনলিমিটেড আপনারা আপনাদের থেকে সাপোর্ট পেয়ে যাবেন। এই ব্যাপারটা আমরা একদম সবসময় ইনশিওর করবো আর কি। তো আবার যদি ইয়েতে আসি, শেষ করতে আসি, আহ, তো সেই বলছিলাম একদম শেষে চলে আসি, এরপরে রোজ ভাই আপনি শেষ করে দিন। এটা হচ্ছে যে আমাদের কাছে আপনারা হচ্ছে যে একদম 1 to 1 লাইভ সেশন পাবেন, যে আপনার ওই যেটা বললাম যে এক একজনের ক্ষেত্রে আইএলটিএস এর প্রিপারেশনটা এক এক রকম হয়। আহ এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, এক একজনে এক এক জায়গা নিয়ে কাজ করতে হয়। আমি অনেকদিন থেকে অনেকজনকে নিয়ে কাজ করছি, আমি এই পর্যন্ত সিমিলার কাউকে আসলে পাই নাই। দেখা যায় মানে এক একজনের এক এক ব্যাপারে সমস্যা থাকে, কারো টেন্সের সমস্যা থাকে, কারো ভোকাবুলারিতে সমস্যা থাকে, কারো দেখা যায় যে সবকিছুই ভালো, জাস্ট হচ্ছে যে টাস্ক রেসপন্স কিংবা হচ্ছে প্যারাফ্রেজিং নামে একটা ব্যাপার আছে। আইএলটিএস এর মেইন পরীক্ষাটা আসলে হচ্ছে যে প্যারাফ্রেজিং এর পরীক্ষা। প্যারাফ্রেজিং বলতে যে একটা কথাকে ঘুরায় ফিরায় ফেরা বলা, অর্থাৎ আমরা এসএসসি কিংবা ইন্টারে থাকতে যে ট্রান্সফরমেশন করে এসেছি, সেই ট্রান্সফরমেশনের দক্ষতাটা কেমন, সেই ব্যাপারটা নিয়ে কাজ করলে অনেকে দেখা যায় যে আইএলটিএস এর প্রিপারেশনটা হয়ে যায়। তো আমরা আপনার সাথে 1 to 1 লাইভ সেশনের পরে আপনার ডায়াগনস্টিক টেস্ট করে আপনাকে একটা পার্সোনাল স্টাডি প্ল্যান দিব। পার্সোনাল স্টাডি প্ল্যান দিয়ে এছাড়া আপনার রেগুলার যে এক্সপার্ট ফিডব্যাক, আপনার প্রতিদিন যেখানে যেখানে সমস্যা হচ্ছে সেই ফিডব্যাকটা আপনারা আমাদের থেকে পাবেন। প্রত্যেকটা স্কিলে আপনারা আলাদা আলাদা করে আমাদের কাছে ইমপ্রুভ ইমপ্রুভ করার জন্য সাহায্য পাবেন। এবং হচ্ছে যে যে বললাম যে যতদিন না পর্যন্ত হচ্ছে যে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোরটা না আসছে, ততদিন পর্যন্ত আপনারা আমাদের থেকে সাপোর্ট পেয়ে যাবেন। তো অনেক কথা বললাম এই পর্যন্ত একটা না, কারো যদি কোনো প্রশ্ন থাকে বা সমস্যা থাকে বলতে পারেন এখন, হাত তুলে কিংবা হচ্ছে চ্যাটে কিংবা ইয়ে করে। ঠিক আছে রোজ ভাই? হ্যাঁ, এখন আমরা আসলে ইনস্ট্রাক্টরের কাছে যদি কারো কোনো প্রশ্ন থাকে, মানে যে কোনো একটা সিঙ্গেল পোর্শনে বা
আপনাদের সমস্যাগুলো যদি আপনার জানা থাকে, চলো সমাধান নিতে চান, সেক্ষেত্রে ইনস্ট্রাক্টরের দিকে আপনারা প্রশ্ন করতে পারেন। দেন আমি হয়তোবা আর কিছু বলবো আপনাদেরকে। জি কোশ্চেনটা শুরু করি, প্রশ্ন শুরু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার কথাগুলো অনেক সুন্দর, খুব গুছিয়ে বলেছেন এবং যেটা রিয়াল সেটা বলেছেন। আমার কোশ্চেনটা হচ্ছে যে বাংলাদেশে আমরা নর্মালি যারা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করি, তো আপনি হয়তো 7.5 বা 8 পেয়েছেন, আমার মতে হয়তো আপনিও এগ্রি করবেন যে বেশিরভাগ ইংলিশটা হয়তো আপনি নিজে শিখে এসেছিলেন, অথবা হয়তো আপনার প্যারেন্টস অথবা রিলেটিভ যেখান থেকেই হোক, ইউনিভার্সিটি আপনাকে শেখায় নাই, জাহাঙ্গীরনগর বা জগন্নাথ বা ঢাকা ইউনিভার্সিটি। তো এই যে একটা 4.5 বা 5, মানে এটা নর্মাল একটা সিনারিও বাংলাদেশে। তো মনে করেন আমি আপনাকে 10টা বা 15টা স্টুডেন্ট দিলাম যাদের লেভেল হচ্ছে 4 থেকে 4.5, পরীক্ষা দিলে পাবে। তো এরা এখন 6.5 পেতে চাচ্ছে, তো আপনার এই কোর্সগুলো করে কি তারা কনফার্ম 6.5 পাবে? বা না পেলে আপনারা আবার তাদের জন্য করণীয় কি করবেন? আচ্ছা, হ্যাঁ, প্রথমে আপনি যেটা বলেছেন যে হচ্ছে যে হ্যাঁ, কোনো প্রতিষ্ঠান আমাদেরকে ইংরেজি শিখায়নি। আমি সত্যি কথা বলতে ইংরেজি শিখেছি হচ্ছে যে লিসেনিং শিখেছি, আমি প্রচুর খেলা দেখতাম, খেলার কমেন্ট্রি শুনে গল্পের উপরে রিডিং শিখেছি, আর বাকিটা নিজে নিজে আসলে হয়েছে। এখন আপনি যেটা বললেন যে আহ, আপনি যদি আমাকে 10 থেকে 12 জন স্টুডেন্ট নিয়ে আসেন, যে 4.5 অর্থাৎ এভারেজ লেভেলের স্টুডেন্ট নিয়ে আসেন, তারা 6.5 পাবে কিনা? হ্যাঁ, খুব সহজে আমি যদি বলতে পারি যে আপনি যদি আমাকে 10 থেকে 12 জন 4.5 লেভেলের স্টুডেন্ট দিতে পারেন, আমি যদি তাদের সাথে 1 মাস কাজ করি, সেক্ষেত্রে 1 মাস কাজ করলে তাদেরকে 6.5 পাইয়ে দেওয়া সম্ভব। কারণ হচ্ছে যে ওই যে বললাম যে আইএলটিএস এর স্কোরিং ক্রাইটেরিয়াটা একটু নির্দিষ্ট, মানে ইয়ে থেকে একটা ফরম্যাট আছে, তো সেই ফরম্যাট অনুযায়ী তখন পেতে যাবে। অর্থাৎ 4.5 বা 5 মানে হচ্ছে যে তারা মোটামুটি টেন্স জানে, মোটামুটি ইংরেজি ভালো বুঝে, এটা করতে পারে। তাদের কিছু উইক পয়েন্ট আছে যেগুলো নিয়ে কাজ করতে হবে, তাদেরকে প্যারাফ্রেজিংটা কিছুটা শেখাতে হবে, কোথায় ফরম্যাটিংটা, কোথায় দুর্বলতাটা আছে সেটা নিয়ে একটু কাজ করতে হবে। তো এই আর কি। তো সেক্ষেত্রে আমি যেটা বললাম যে আমি কনফিডেন্ট যে 4.5 এর কেউ কেউ যদি আসে, তাহলে তার সাথে 1 মাস কাজ করলে 1 মাস থেকে 2 মাসের মধ্যে তাকে হচ্ছে যে 6.5 বা 7.5 পাইয়ে দেওয়া সম্ভব। আর যেটা বললাম যে হচ্ছে যে আমাদের ব্যাপারটা হচ্ছে যে যতদিন না পর্যন্ত স্টুডেন্ট তার হচ্ছে যে ডিজায়ার্ড ব্যান্ড স্কোরটা না পাবে, ততদিন পর্যন্ত আমাদের থেকে সাপোর্ট পেয়েই যাবে। এখন আশা করি এটা আপনি কি উত্তরটা পেয়েছেন। কোর্সের মাধ্যমে পাবে না 1 to 1? আহ যদি মনে হয় যে হচ্ছে যে 10 থেকে, মানে এটা আসলে পার্সন টু, ওই যে বললাম যে পার্সন টু পার্সন ভ্যারি করে। যদি 10 থেকে 12 জন স্টুডেন্ট একই রকমের হয়, একই লেভেলের হয়, তাহলে তাদের জন্য একটা ব্যাচ বা কোর্স হিসাবটাই ভালো হয়। কিন্তু দেখা যায় যে এক একজনের এক এক রকম সমস্যা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে 1 to 1। এটা আসলে ডিপেন্ড করবে যে পার্সন টু পার্সনের উপর আসলে, মানে ঠিক যার আছে। ক্ষেত্রে যেটা দরকার আমরা তাকে সেভাবে ফিডব্যাকটা দেবো। জি, আরেকটা আরেকটা কোশ্চেন ছিল যে আপনি ওই যে লেকচারের মিডিলে রাইটিং এ যেটা বললেন যে অ্যাডভান্স ভোকাবুলারি, বাংলাদেশে অনেক হয়তো ভিডিও টিডিও বানাই, তো আসলে ওই যে যারা 4 বা 4.5 পায়, তো আমরা তো আসলে অ্যাডভান্স ভোকাবুলারি মেমোরাইজ করে একটা সেন্টেন্সে শুধু রিপ্লেস করে দিই। তো হয়তো আমাদের ওই যে কলোকেশন যে জিনিসগুলো সেটা জানি না, রাইটিং কিভাবে করতে হয় জানি না, অথবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স শুধু শিখে এসেছি বা মুখস্থ করে এসেছি। অর্গানাইজ যেটা রাইটিং সেটাও পারি না, কোহিরেন্স জিনিসটা কি, কোহিশন জিনিসটা কি বুঝি না। তো এই আইএলস এর 1 মাসের কোর্সে আসলে কি আপনি টোটালি এখনো কনফিডেন্ট যে 4 থেকে 4.5 গুলো 6.5 কিন্তু বলছিস, মানে 6.5 নিচে হইতেই হবে না, 6.5 হইতেই হবে, লেস দেন 6? আপনি যদি কনফিডেন্ট হন তাহলে আমিও অনেক কনফিডেন্ট, আমি হয়তো আপনাকে কালকে 10-12টা স্টুডেন্ট দিয়ে দিতে পারবো। হ্যাঁ, আমি মোটামুটি কনফিডেন্ট। আমি বললাম যে কনফিডেন্ট এই কারণে যে যদি তারা 1 মাসের মধ্যে না পায়, তাহলে হচ্ছে যে তাদের থেকে যতদিন না পর্যন্ত হচ্ছে যে স্কোরটা আসতেছে সেখান থেকে বের করে নিয়ে আসবে। আর আপনি যেটা বললেন যে আপনার আরেকটু বিশ্বাস দেওয়ার জন্য 4.5 একটা স্টুডেন্ট পায়, তার মানে হচ্ছে যে তার ভোকাবুলারিতে কিছু সমস্যা আছে, কিছু রিপিটেটিভ ওয়ার্ড ইউজ করতেছে, আহ তার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হয়তো কিছুটা মুখস্থ করে এসেছে কিন্তু এখন হচ্ছে না। কিন্তু মানে ইংরেজি ব্যাপারটা আসলে ভাইয়া কোনো ম্যাথ না, এটা অঙ্ক পরীক্ষা না, এটা হচ্ছে একটা ভাষার পরীক্ষা। আর ভাষা মানে হচ্ছে যে এটা আসলে মুখস্থ করে হয় না, ভাষাকে ফিল আই করতে এগ্রিড, হয়, ভাষা একটা। আই এগ্রিড, আই হ্যাঁ, এগ্রিড ভাইয়া, কিন্তু হ্যাঁ, বাংলাদেশে তো ভাষাকে মানে এনভায়রনমেন্ট ভাষা, এখনো আসে নাই, হ্যাঁ, এই জন্যই বললাম। হ্যাঁ, স্টিল নাও উই আর নট ভাষার গেটিং দিস ব্যাপারটা কাইন্ড হচ্ছে অফ যে আপনাকে এনভায়রনমেন্ট। সেন্স ডেভেলপ করতে হবে, ভাষার সেন্সটা আপনাকে ডেভেলপ করতে হবে, বুঝতে পেরেছেন? তো জি, সেন্স ডেভেলপটা আসলে যে মানে বই পড়ে কিংবা ইয়েতে আসে না, এটা আসলে চর্চা করে। এবং শুধু চর্চা করে যে, চর্চা মানে হচ্ছে যে আমি কি দিনরাত না বুঝে মুখস্থ করে যাব সেটা কিন্তু না। আপনাকে স্মার্ট ওয়েতে এবং মডার্ন ওয়েতে কিছু প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিস গুলো করে আসলে ইয়ে করতে হবে। যেমন আপনাকে যদি আমি বলি যে ভাইয়া
আপনি পিপল পিপল কথাটা তো আমরা সবাই জানি, তাই না? পিপল মানে হচ্ছে জি যে জি। মানুষ। আপনি পিপলের কয়টা সিনোনিম বলতে পারবেন? আমি হয়তো দুই তিনটা জানি, ইন্ডিভিজুয়ালস হইতে পারে, পাবলিক হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। কিন্তু দেখা যাচ্ছে যে আইএলটিএস এর রাইটিং এর ক্ষেত্রে টাস্ক 2 এর ক্ষেত্রে আমরা যখন দেখলাম যে হচ্ছে যে কোশ্চিনে যেটা বের করি যে হচ্ছে যে ইন সাম কান্ট্রিজ মোর অ্যান্ড মোর পিপল আর বিকামিং ইন্টারেস্টেড ইন ফাইন্ডিং অ্যাবাউট দ্য হিস্টরি অফ দ্য হাউস আর বিল্ডিং দে লিভ ইন। সবকিছু বাদ দিলাম, পিপলের কথাটা আসলাম। আপনি যখন অ্যান্সার লিখবেন, পিপল এর ব্যাপারটা বা পিপল জিনিসটা বা মানুষ কথাটা এক্সপ্রেস করার আপনাকে বেশ কয়েকবার চান্স আসবে, 8 থেকে 10 বার আসবে যে হচ্ছে যে আপনাকে মানুষ বলতে হচ্ছে। আপনি যদি জি বারবার পিপল 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 লিখতে থাকেন বা 2-3টা ভোকাবুলারি ইউজ করেন, সেক্ষেত্রে দেখা যায় যে ব্যান্ড স্কোরটা কমে যায়। এই যে রিপিটেড ওয়ার্ডে আইএলটিএস হচ্ছে বেশ ভালো মার্ক কাটে আর কি। তো এরকম জি। কিছু জায়গা আছে যে কুহারেন্স কোহেশনের কথা বললেন। আপনাকে কুহারেন্স কোহেশন বলতে হচ্ছে যে সহজ কথায় লিঙ্কার্স ইউজ করা। লিঙ্কার্স বলতে হচ্ছে যে আহ একটার সাথে একটা জোড়া দেওয়া, যে বিসাইডস, অন দ্য আদার হ্যান্ড, তারপরে কনসিকুয়েন্টলি, সাবসিকুয়েন্টলি, এই ধরনের যে কথাবার্তাগুলা সেগুলা হচ্ছে যে ট্যাকটিক্যালি ইউজ করতে হবে। পিপলের যেমন হচ্ছে আচ্ছা, যে ইন্ডিভিজুয়ালস, হিউম্যান একটু বিংস, বোধার করে নিন ভাই, একটু নেটিজেন্স, হ্যাঁ, একটু বোধার লোকালস। করে নিন। জি ভাইয়া, আমিও অনেক হ্যাঁ, স্টুডেন্ট দেখছি তারা ওই যে পিস অফ পেপার পায়, তারপর হচ্ছে এই কানেক্টর গুলোকে মুখস্থ করে, ফার্দার মোর, বিসাইড, মোর ওভার, অ্যাজ ওয়েল অ্যাজ, হোয়াট ইজ মোর, এবং হাউএভার, নেভারদালেস, নানদালেস, অ্যাজ আ রেজাল্ট, বাট দে ডোন্ট নো হাউ টু ইউজ ইট, হোয়ার দে হ্যাভ টু পুট ইট। সো এই যে এই জিনিসটা আসলে কি এক মাসে রাইটিং সেকশনের 2টা সেকশন, রিডিং এর 3টা প্যাসেজ, স্পিকিং এ 4.5 থেকে হয়তো 6.5, মানে আপনি কনফার্ম হলে আমি কিন্তু আম নট জোকিং উইথ ইউ। আমার অনেক স্টুডেন্ট রেইলি আছে, আমার অত টাইম হয় না। স্টিল নাও আই ডিডন্ট টেক দ্য আইএলটিএস এক্সাম, বাট আই অলরেডি টট সাম স্টুডেন্টস, দে অলরেডি ওয়েন্ট টু ফরেন কান্ট্রি ফর দেয়ার হায়ার স্টাডি। তা আপনি যদি চান তাহলে আই রিয়েলি ক্যান হেল্প ইউ, কারণ আপনার কথাবার্তা আমার ভালো লাগছে ভাই। হ্যাঁ, আমি অনেক সেমিনার ফ্রি জয়েন করি। তো ওই যে বাটপারি অনেকে গল্প টল্প দেয়, আমার বাটপারি গল্প খুব একটা ভালো লাগে না। যেমন আপনিও স্বীকার করছেন, মঞ্জিনীর আপু কিন্তু অনেক ওই যে স্টুডেন্ট নিয়ে আসে যে 7, 8, 8.5 পাই। তো আমি উনারও একদিন কল দিছিলাম, লাইভ উনার ক্লাসেও গেছিলাম, যে আপনারা যে 4.5, 5 পাই প্রত্যেকটা কোচিং সেন্টার থেকে, ইভেন তো ব্রিটিশ কাউন্সিল মেন্টরস তারাও পায়, তো এটা তো হ্যাঁ, আপনারা হ্যাঁ, স্ক্যামিং করেন। তো 4.5-এর তো আমি কোনোদিন দেখলাম না যে একটা স্টুডেন্টকে আপনারা রিভিল করছেন, হ্যাঁ, তাদের রেজাল্টটা তো সবসময় 7.5, 8। এবং হ্যাঁ। আমি দেখছি যে 99% স্টুডেন্ট যারা 8 পাইছে, 7.5 পাইছে, 8.5 পাইছে, এদেরকে কেউই আপনারা পড়ান নাই বাংলাদেশে, এরা সবাই নিজে থেকে পড়ে আসছিল। দিস ইজ নট আ জোক। একটা মানুষ 8 পাবে আইএলটিএস এ, সেটা এক মাসে কোচিং সেন্টার পড়াইছে, এটা ভাই আমি বিশ্বাস করি না। তো আপনারা যে এই জিনিসগুলো করেন এটা তো ফেক। তো আপনি যদি বলেন যে কনফিডেন্ট, তাহলে আমি স্টুডেন্ট দেবো, কিন্তু আমার না, স্টুডেন্ট গুলো খুব ঢাকারই। তো 6.5 পাইলেই হবে, না পাইলে কিন্তু আপনার ফাটাবে মানে আপনার কোচিং সেন্টারে গিয়ে, আমরা কিন্তু খুব দুর্বল। না, তো বলছে এখন যে সরি। ব্যাপারটা হচ্ছে যে আমি তো হচ্ছে যে মানে হ্যাঁ কনফিডেন্ট, আমি অবশ্যই কনফিডেন্ট, আমি এখন আমার পয়েন্টে এগ্রি করতেছি। আপনি তো কিন্তু কনফিডেন্ট হচ্ছে হবেন, যে আপনি তো টিচার, কিন্তু হ্যাঁ, এই যে স্টুডেন্টদের যে লেভেলটা, আপনি হয়তো এগ্রি করবেন যে 4.5-এর যে হ্যাঁ, স্টুডেন্ট, সে তো আপনার মতন করে সবকিছু ইউজ করতে পারে না। যেমন ওই যে বিসাইড হ্যাঁ, মুখস্থ করেছে, ওই কিন্তু এখন বলছে আম গুড অ্যাট রিয়েলি স্পোকেন ইংলিশ, বিসাইডস আম ব্যাড অ্যাট অ্যাবাউট রিটেন ইংলিশ। তো ও বিসাইড দিয়ে এখানে বসে আছে, কারণ আপনি, আমি বলতেছি কানেক্টর মানেই জোড়া দেয়। হ্যাঁ, তো দুইটা জিনিস হ্যাঁ, তো অপোজিট ছিল, কন্ট্রাস্টিং ছিল, বাট দে ডোন্ট নো দিস কাইন্ড অফ হ্যাঁ, লিঙ্কার্স। সেটাই। জি, হাইবার দেওয়ার কথাও বিসাইড দিয়ে বসে আছে, আপনি বলছেন কানেক্টর দিতে হবে, কোহিরেন্স মেনটেন করতে হবে। না, না, স্মার্ট হতে হবে তো এই জায়গা থেকে তো। জি। তো যেটা বলছি ভাইয়া যে হচ্ছে যে মানে এটা তো মানে গুলিয়ে শরবত করে দেওয়ার মতো ব্যাপার না। আমার কাছে হচ্ছে যে আমার জায়গা থেকে আমি 100% ইয়ে দিয়ে এফোর্ট দিব, এবং 4.5-5 মানে স্টুডেন্টের লেভেলটা আপনিও কেমন হচ্ছে সেটা বুঝতে পারছি। এক্ষেত্রে মানে 50% আমার, 50% কিন্তু স্টুডেন্টের। স্টুডেন্ট কিন্তু সে পরিমাণে এফোর্ট দিয়ে যেতে হবে। মানে জি। যার যে জায়গাটা দিয়েছে, স্টুডেন্টটা যদি মানে 1 মাস আমার সাথে লেগে থাকে এফোর্ট দেয়, তাহলে আমার কাছে মনে হয় না যে 6.5টা কোনো মানে পরম মারাত্ম কিছু আর কি। সেটা এটা ইজিলি অ্যাফোর্ডেবল আসলে। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, আর কেউ যদি কিছু বলতে চান? সোহেল ভাইয়ের কথা বেশ ভালো লাগলো। আচ্ছা, আমার মনে হয় আর কোনো কোশ্চেন নাই। তো এখন হচ্ছে আদনান, তুমি তোমার এটা শেষ করো, এই অফ করো আর কি, শেয়ার এটা কি করতেছে, আমার এই সিনটা আমি শেয়ার করি। আদনান। হ্যাঁ, হ্যাঁ, করছি।
আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ইতিমধ্যে হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর মোটামুটি সবকিছু আহ আমি মনে করি সবকিছু মোটামুটি কভার করেছে। তো আমি বেশি কিছু বলবো না। অনেকক্ষণ যাবতই মোটামুটি সবাই এখানে। তো আমি মনে করি যে রাত্রে আসলে অনেকেরই সময় নষ্ট করতেছি। তো আমি দ্রুতই শেষ করে দেবো অল্প কিছু কথা বলে। সেটা হচ্ছে যে আজকের সেমিনারে আমরা আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের আইএলটিএস এর কিছু গ্যাপ কভার করা, কারণ একটা সেশনে আসলে সবকিছু কভার করা সম্ভব না। আর আমাদের যে প্ল্যাটফর্ম বা আমরা যে সমস্যা সমাধান করার ট্রাই করেছি সেটা আসলে আপনাদেরকে জানানো। তো মোটামুটি টেস্টের যে বিষয়টা সেটা তো আদনান মোটামুটি কভার করছে। মানে এখানে আপনি একদম রিয়েল আইএলটিএস এর মতো ফুল মক টেস্টে রিয়েল আইএলটিএস এর মতো প্র্যাকটিস করতে পারবেন। এবং আমাদের এআই আপনার স্টেপ বাই স্টেপ মানে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে আপনাকে বুঝাই দিবে যে আপনার ল্যাকিংসটা কোথায় আসলে। দেন সবচেয়ে যেটা সেটা হচ্ছে যে এআই টুল। আমাদের বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে যে অনেকেই আসলে ডুয়েল কারেন্সি কার্ড না থাকার কারণে আসলে এআই সার্ভিস গুলো কিনতে পারে না বা অনেক এক্সপেন্সিভ স্টুডেন্টদের জন্য। তো আমরা আসলে এটা আমাদের প্ল্যাটফর্মে স্টুডেন্টদের জন্য যারা কোর্স এনরোল করবে বা যারা আমাদের প্ল্যাটফর্মে প্ল্যান দিবে, ইভেন উইদাউট এনি প্ল্যান বা কোর্স ফ্রিতেও আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু কিছু লিমিটেশন আছে। পার ডে দেখা যায় যে 20টা মেসেজ করতে পারবেন এবং একটা মক টেস্ট নিতে পারবেন এবং প্রায় 20টার মতো আপনার টেস্ট ফ্রিতেই নিতে পারবেন। আর এখানে এআই টিচার যেটা আছে সেটা হচ্ছে আপনি যে কোনো ধরনের আইএলটিএস এর প্র্যাকটিসের যে কোনো বিষয়ে আপনি আমাদের এআই টিচার থেকে আপনি 24 আওয়ার চ্যাট জিপিটি বা অন্যান্য এআই মডেল যেভাবে কাজ করে সেম ভাবে আমরা এটা ট্রেন আপ করেছি। এখান থেকে আপনারা করতে পারবেন। আর সবচেয়ে এখানে একটা বিষয় হচ্ছে রাইটিং ইভ্যালুয়েশন। দেখা গেলো আপনি একটা রাইটিং টাস্ক 1 বা টাস্ক 2 লিখেছেন, সেটা ইভ্যালুয়েট করে নেওয়া দরকার। তো এখানে আপনারা টাস্ক 1 বা টাস্ক 2 যেটাই হোক ইভ্যালুয়েশন করে নিতে পারবেন। এবং শুধু ইভ্যালুয়েশন না, দেখা গেলো যে আমি যদি একটা টাস্ক দিই এখানে, সময় দিবেন। দেখা গেলো আমি একটা ডামি একটা টেক্সট দিয়ে যাই হোক আপনাদের একটু দেখাই। যাই হোক, এখন আপনারা যে টাস্কটা দিবেন সেটার একটা মার্কিং অবশ্যই করবে। এন্ড দেন হচ্ছে পার ওয়ার্ড আপনার হচ্ছে আপনার কই কই ভুল আছে সেগুলো আপনাকে ইন্ডিকেট করে দেওয়া হবে। এবং আপনারা চাইলে যদি দেখা গেলো যে এআই ইভ্যালুয়েশন আপনার কাছে হয়তো বা এনাফ না, সেক্ষেত্রে আপনি সেন্ড টু টিচার, এটা ডিরেক্ট আমাদের ইনস্ট্রাক্টরের কাছে চলে যাবে এবং ইনস্ট্রাক্টর সেটা ম্যানুয়ালি দেখে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিবে বা আপনাদের একটা গ্রেডিং করবে। এই অপশনটা আমাদের রাইটিং এ এবং মক টেস্টে সব জায়গাতেই আছে। এবং স্পিকিং ইভ্যালুয়েশন সেম ভাবে আপনি এখানে বিভিন্ন কিওয়ার্ড চেঞ্জ করে স্পিকিং ইভ্যালুয়েশন এবং ইভ্যালুয়েট করে নিতে পারবেন এবং টিচারের কাছে সেন্ড করার একটা অপশন পাবেন। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যেটা আমাদের ইনস্ট্রাক্টর বললো সেটা হচ্ছে যে আমরা নেটিভ বাংলার কারণে অথবা স্পিকিং এ অনেক সময় মানে বেশিরভাগ স্টুডেন্টই স্পিকিং এ দুর্বল। তাদের স্পিকিং প্র্যাকটিস করার জন্য হয়তো পার্টনার দরকার হয়, কিন্তু দেখা গেল যে সবসময় তো আসলে পার্টনার অ্যাভেলেবল হয় না। সেক্ষেত্রে আমাদের এখানে বেশ কিছু মডেল আছে, এআই মডেল। এগুলোর সাথে আপনারা 24 আওয়ার যে কোনো একটা মডেল সিলেক্ট করে যে কোনো টপিক সিলেক্ট করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি এআই টুল এবং স্পিকিং পার্টনারের অপশন। আর আমরা স্টিল নাও ফ্ল্যাশ কার্ড এবং গ্রামার এগুলো নিয়ে কাজ করতেছি, এগুলো হয়তো বলতে শীঘ্রই আমাদের চলে আসবে। এবং আপনার রিপোর্টে কতগুলো টেস্ট অ্যাটেন্ড করেছেন, আপনার ওভারঅল কি অবস্থা, এখানে টিচার ফিডব্যাক গুলো এখানে শো করবে। কি কি ফিডব্যাক দিল সবকিছু আপনি এখান থেকে দেখতে পাবেন। দেন হচ্ছে আপনার নোট রাখতে পারবেন। দেখা গেলো যে আপনি হয়তো বা প্র্যাকটিস করার সময় অনেক কিছু নোট রাখা দরকার পড়ে বা টু টু লিস্টে আপনার কি কবে কি করবেন সেই জিনিসগুলো খাতা কলমে হয়তো বা লিখে রাখেন, কিন্তু সেই খাতাগুলো খুঁজে পাওয়াটা একটু টাফ। তো একই প্ল্যাটফর্মে আপনারা নোট রাখতে পারবেন, টু টু লিস্ট করতে পারবেন, প্লাস মক টেস্ট। মানে আপনার একটা এলস স্টুডেন্টের জন্য যা যা লাগে সবকিছুই আমরা এখানে রাখার ট্রাই করছি। এরপরে আমাদের দেখা গেলো যে আর কিছু যদি লাগে সেটা আমরা ইন ফিউচারে অ্যাড করব।
তো এখন বিষয় হচ্ছে যে আমরা একটা ওয়ান টু ওয়ান সেশনের আয়োজন করছি। সেটা হচ্ছে যে যারা আসলে এই ওয়ান টু ওয়ান সেশনটা নিতে পারেন, নিতে চান, এটা সম্পূর্ণ ফ্রি। একদম ওয়ান টু ওয়ান টিচারের সাথে আপনি আপনার অ্যাবিলিটি বা আপনার বর্তমান কি সিচুয়েশনে আছেন বা কি অবস্থায় আছেন সেটা আপনি নিতে পারবেন। তো এটা নেওয়ার জন্য আপনারা হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপে জয়েন কর। আমি গ্রুপে জয়েন লিঙ্ক দিয়ে দিচ্ছি। গ্রুপের জয়েন লিঙ্কটা মিটিং এ দিয়ে দিচ্ছি, আপনারা গ্রুপে জয়েন হয়ে নেন। আর হচ্ছে যারা ওয়ান টু ওয়ান সেশন নিতে চান তারা হচ্ছে আমাদের এখানে গ্রুপে একটা মেসেজ দিয়ে রাখবেন, আমরা হচ্ছে আপনাদের একটা টাইম শিডিউল দিয়ে ওয়ান টু ওয়ান সেশনের একটা ব্যবস্থা করবো। এটা একটা ব্যাপার। আর হচ্ছে আজকের সেমিনারে যারা জয়েন করেছে, এই সেমিনারটা পুরোটা রেকর্ডেড, আমরা রেকর্ড শেয়ার করে দিব। আর সেমিনারে জয়েন করেছেন তাদের সবার জন্য একটা হিউজ একটা ডিসকাউন্ট থাকবে, কোর্স প্লাস আমাদের প্ল্যানে সবকিছুতেই। তো মোটামুটি এইটুকুই। এরপরে প্ল্যাটফর্ম নিয়ে বা সামগ্রিক বিষয় নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমরা মোটামুটি শেষ করে দেবো আর কি। গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। সবাই মানে যারা ওয়ান টু ওয়ান সেশন নিতে চান কাইন্ডলি সবাই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন, এবং যারা ইন্টারেস্টেড তারা একটা মেসেজ দিয়ে রাখেন, আমরা আপনাদেরকে শিডিউল একটা জানাবো। আচ্ছা, আমাদের কোর্সের আসলে এখনো ফিক্সড কোনোই নাই। আমরা চাচ্ছিলাম যে আপনারা হচ্ছে ওয়ান টু ওয়ান একটা সেশন নেন, আপনার বর্তমান অবস্থাটা জানেন। কারণ ঢালাওভাবে আমরা এভাবে কোনো কোর্স এখনো করি নাই। আপনার পার্সোনালাইজড একটা কোর্স আমরা হয়তো বা আপনার যে আপনার যেটা নিডেড বা আপনার যেটা দরকার সেই অনুযায়ী হয়তো বা আপনাকে একটা কোর্স আমরা ডিজাইন করে দিব। সেক্ষেত্রে গ্রুপে জয়েন করে আপনার একটা ওয়ান টু ওয়ান সেশন নেওয়া হয়তো বা আপনার জন্য ভালো হবে। আর কোনো কারো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে আমরা এখানে শেষ করতে পারি। আদনান, তোমার কিছু বলা আছে? আদনান হয়ে গেছে। যাই হোক, সবাইকে ধন্যবাদ, স্পেশালি থ্যাঙ্কস টু সোহেল ভাই। থ্রুতে আমরা হয়তো অনেক কিছু জানতে পারলাম। না ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কথাগুলো অনেক গুছানো, একটু চেষ্টা করেন, অবশ্যই পেয়ে যাবেন। আর ইনশাল্লাহ আপনাদের ওই নাম্বার হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে আমি হয়তো যোগাযোগ করব। দেখি, ভালো কিছু করলে অবশ্যই ভালো কিছুই পাবেন। একটু বাংলাদেশ তো একটু সময় নিতে হয়। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে। ঠিক আসসালাম। আছে।